আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা পর্বের মধ্যে একটা রচনা নিয়ে আলোচনা করছি। তো তার ধারাবাহিকতাকে কেন্দ্র করেই কিন্তু আমরা আজকে জগদীশচন্দ্র বসু যে রচনাটি আমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। কি কি পয়েন্ট আমরা দিতে পারি, আমাদের পয়েন্টের মধ্যে কি কি কথা আমরা বলতে পারি এবং কীভাবে আমাদের এই রচনাটাকে সুন্দর করে আমরা লিখতে পারি, সেই বিষয়ে আমাদের আজকের পর্বে সাজানো হয়েছে। তো চলো আমরা প্রথমে শুরু করি। জগদীশচন্দ্র বসু আমাদের রচনাটার মধ্যে ভূমিকা অংশে আমরা কি লিখব বা কি নিয়ে আলোচনা করব। জগদীশচন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রত্নতত্ত্বের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণা করে গেছেন। আচ্ছা, তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন, তিনি ভারতীয় একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন এবং প্রত্নতত্ত্বের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ মৌলিক গবেষণার ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। মোট কথা জগদীশচন্দ্র বসু একজন ভার্সেটাইল একজন বিজ্ঞানী ছিলেন। অসংখ্য বিষয় সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল এবং তিনি অনেক বিষয় আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের আবিষ্কার বা অবদান তিনি রেখে গিয়েছেন, যা আমাদের সারা জীবন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে। শুধু ভারত উপমহাদেশ নয়, বরং সারা বিশ্বে বিজ্ঞানের ইতিহাসে তার অবদান এক বিশেষ স্থান দখল করে আছে। তিনি বাংলাদেশের বিজ্ঞান চর্চার অহংকার, অর্থাৎ তার যে সকল অবদান তিনি বিজ্ঞানের ক্ষেত্রে রেখে গিয়েছেন, আমাদের আবিষ্কারের ক্ষেত্রে রেখে গিয়েছে, তা সারা জীবন আমাদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের বিজ্ঞান চর্চার অহংকার। প্রাথমিক জীবন ও শিক্ষা। 1858 সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলার রাড়ীখাল গ্রামে, তখন বিক্রমপুর তখনকার সময় তার নাম ছিল বিক্রমপুর, রাড়ীখাল গ্রামে জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার পিতার নাম ছিল ভগবান চন্দ্র বসু, তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছেলেবেলা থেকে জগদীশচন্দ্র প্রকৃতির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন, অর্থাৎ প্রকৃতির প্রতি তার বিশেষ একটা আকর্ষণ বা টান তিনি অনুভব করতেন একদম ছোটবেলা থেকে। তার বাবার বিশ্বাস ছিল ছেলেকে ইংরেজি শিক্ষার পাশাপাশি মাতৃভাষার গুরুত্ব বোঝানো জরুরি। তাই তিনি জগদীশচন্দ্রকে গ্রামের একটি পাঠশালায় ভর্তি করেন। তার মানে তার বাবার বিশ্বাস ছিল ছেলেকে ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা মাতৃভাষার ক্ষেত্রে গুরুত্ব বোঝানো প্রয়োজন, কারণ ইংরেজি যেহেতু তোমার আন্তর্জাতিক ভাষা, ইংরেজি প্রত্যেকেরই শেখা প্রয়োজন। তার সাথে সাথে নিজের মাতৃভাষা সম্পর্কে ভালো একটা ধারণা রাখা, মাতৃভাষা নিজের জানা, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি জগদীশচন্দ্র বসুকে গ্রামের একটি পাঠশালায় ভর্তি করেন। তারপর কলকাতা হায়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার স্কুল থেকে শিক্ষা শেষ করে তিনি লন্ডনে যান। সেখানে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে উচ্চ শিক্ষা লাভ করেন। ভাই একটু অফ করেন তো। এরপর আসে অধ্যাপনা জীবন। তার অধ্যাপনা জীবন অর্থাৎ তার শিক্ষাগত বিভিন্ন ধরনের কোথা থেকে তিনি শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলেন এবং তার বিভিন্ন কর্মসংস্থানে তিনি কোথায় কোথায় যুক্ত ছিলেন, সেক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা হবে। 1885 সালে দেশে ফিরে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। এটি ছিল তার জীবনের এক নতুন অধ্যায়। ব্রিটিশ শিক্ষকরা যেখানে বাঙালি অধ্যাপকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে, সেখানে তিনি কেবল নিজের যোগ্যতা প্রমাণ করেননি, বরং ছাত্রদের মাঝে বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করেছিলেন। প্রথম 3 বছর তিনি বিনা বেতনে কাজ করেন, কারণ একজন ভারতীয় হিসেবে তাকে একই পদে একজন ইউরোপীয় অধ্যাপকের থেকে কম বেতন দেওয়া হচ্ছিল। তার এই প্রতিবাদ শেষ পর্যন্ত সফল হয়েছিল এবং কর্তৃপক্ষ তার দাবি মেনে নিয়েছিলেন। পরবর্তী আমাদের যে পয়েন্টটা আছে সেটা আমাদের পদার্থবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, অর্থাৎ তিনি যে পদার্থবিজ্ঞানের প্রতি যে আকৃষ্ট ছিলেন বা তার যে বিষয়বস্তু ছিল পদার্থবিজ্ঞানের ব্যাপারে যে তিনি আগ্রহী ছিলেন, সেই ক্ষেত্রে তিনি কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সেটা আমাদের এখনকার পয়েন্ট। জগদীশচন্দ্র বসু মূলত পদার্থবিজ্ঞানের গবেষণার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 1895 সালে তিনি মাইক্রোওয়েভ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন, যা আধুনিক বেতারের যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তার মানে 1895 সালে, সেই 1900 সালের আগেই কিন্তু তিনি মাইক্রোওয়েভ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, যা আধুনিক বেতার যোগাযোগ ব্যবস্থা ভিত্তিপ্রস্তর হিসেবে স্থাপন করা হয়ে থাকে। তার তৈরি কোহারার নামক যন্ত্রটি বেতার তরঙ্গ শনাক্ত করতে সক্ষম ছিল। কোহারার নামক যন্ত্রটি কি করতে? বেতার তরঙ্গ শনাক্ত করতে সক্ষম ছিল। মার্কনি যখন বেতার আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন, তখন জগদীশচন্দ্র বসু তার আবিষ্কারগুলোকে পেটেন্ট না করে মুক্ত বিজ্ঞানের প্রসারে উৎসর্গ করেন। অর্থাৎ মার্কনি যে একজন বিখ্যাত বিজ্ঞানী, তার তখনকার সেই আবিষ্কার নিয়ে কিন্তু তোলপাড় অবস্থা, বিশ্বে একদম খ্যাতি অর্জন করে
এবং এই জিনিসগুলো যারা হচ্ছে বিজ্ঞানে যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, যারা জিনিস তৈরি করে, সেগুলো কিন্তু তারা উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করতে পারে, উচ্চ মূল্যে কিন্তু হচ্ছে বিতরণ করতে পারে, মানে উচ্চ মূল্যে হচ্ছে বিভিন্ন জিনিসগুলো হচ্ছে তারা প্রেজেন্ট করতে পারে। কিন্তু তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি, জগদীশচন্দ্র বসু, তিনি কিন্তু তার এই ধরনের আবিষ্কারগুলো, তার অবদানগুলো কিন্তু জনসাধারণের ক্ষেত্রে একদম হচ্ছে বিনামূল্যে উৎসর্গ করে দিয়েছিলেন। তার এই উদারতা তার মহান ব্যক্তিত্বের পরিচয় দেয়। এরপর আসো হচ্ছে জীব ও উদ্ভিদ বিজ্ঞানের অবদান। তিনি কিন্তু শুধু পদার্থবিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তার জ্ঞান, তার আবিষ্কার কিন্তু শুধু পদার্থবিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার একটি যুগান্তকারী আবিষ্কার রয়েছে, সেটা সম্পর্কে আমরা এখন জানব। উদ্ভিদ ও জীববিজ্ঞানের অবদান। জগদীশচন্দ্র বসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ আবিষ্কার ছিল উদ্ভিদ বিজ্ঞান ও শারীরতত্ত্বের ক্ষেত্রে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে ও শারীরতত্ত্বের ক্ষেত্রেও কিন্তু তার অবদান ছিল। কি অবদান? তিনি যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে। এইটা হচ্ছে তার জীবনের সবচেয়ে হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী একটি আবিষ্কার, যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদ যে প্রাণী সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন, যে উদ্ভিদ ব্যথা পায়, উদ্ভিদের উদ্দীপনা রয়েছে, উদ্ভিদ হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে হচ্ছে আদান প্রদানের ব্যাপার। প্রথম কথা হচ্ছে উদ্ভিদের প্রাণ আছে, তারা ব্যথা অনুভব করে এবং উদ্দীপনায় সাড়া দেয়। ক্রেস্কোগ্রাফ নামক একটি অতি সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করে তিনি দেখান যে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের স্পন্দন বা বৃদ্ধি ঘটে। তার মানে ক্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, যেটি অতি সংবেদনশীল একটি যন্ত্র, এবং তিনি দেখান যে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের স্পন্দন ও বৃদ্ধি ঘটে। যারা হচ্ছে বায়োলজি পড়েছে বা যারা বিজ্ঞান বিভাগে, তারা হয়তো জানো যে ওই যে আলোর দিকে বা হচ্ছে আলোর বিপরীত দিকে হচ্ছে উদ্ভিদের যে হচ্ছে বৃদ্ধি, এই ব্যাপারে হচ্ছে একটা সুন্দর একটা উদাহরণ কিন্তু আমাদের বিজ্ঞানের বইয়ের মধ্যে আছে। তো সেই হচ্ছে তোমার ব্যাপারে কিন্তু তিনি হচ্ছে ভালো একটা সম্যক ধারণা দিয়েছিলেন, যে তোমার বাহ্যিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের স্পন্দন ও বৃদ্ধি ঘটে। তিনি গাছ কেটে গরম করে বিষ প্রয়োগ করে দেখিয়েছেন যে উদ্ভিদ মানুষের মতোই আঘাত বা যন্ত্রণায় সাড়া দেয়। তার মানে হচ্ছে তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আসলেও উদ্ভিদের প্রাণ আছে মানুষের মতো। তার দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস অ্যান্ড হচ্ছে রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বইগুলোতে তিনি তার এই সকল গবেষণার বিস্তারিত তুলে ধরেন। তার এই আবিষ্কার বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। তার এই আবিষ্কারগুলো বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, যখন জানতে পারলাম যে হচ্ছে উদ্ভিদেরও হচ্ছে প্রাণ আছে, তখন সেই অনুযায়ী আমরা উদ্ভিদের যেহেতু প্রাণ আছে, সেই অনুযায়ী তার কী কী দরকার, তার বৃদ্ধির ক্ষেত্রে কী কী জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একটা গাছকে আমরা কীভাবে বড় করতে পারি, কোন কোন গাছ বেশি অক্সিজেন দিবে, কীভাবে পরিচর্যা করলে গাছটা সুন্দর করে বেড়ে উঠবে, এগুলোরও পরবর্তীতে আরও আবিষ্কার হয়েছে। তো প্রথম আমাদের আবিষ্কারটা শুরু হয়েছিল কী দিয়ে? অবশ্যই উদ্ভিদের প্রাণ আছে এই ব্যাপারটা দিয়ে। সাহিত্য ও অন্যান্য কর্ম। বিজ্ঞান গবেষণার পাশাপাশি জগদীশচন্দ্র একজন অসাধারণ সাহিত্যিক ছিলেন। তিনি বাংলা ভাষা বিজ্ঞানীকে জনপ্রিয় করার জন্য অনেক প্রবন্ধ লিখেছেন। তার অব্যক্ত নামক প্রবন্ধ সংকলনে পদার্থ বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। তিনি বিজ্ঞান মন্দির বা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, যা আজও ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তার মানে হচ্ছে তিনি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। লাস্ট ওয়ান, উপসংহার। 1937 সালে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান হয়। তিনি ইন্তেকাল করেন হচ্ছে 1937 সালে। জগদীশচন্দ্র বসু একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, বরং একজন দার্শনিক ও শিক্ষকও ছিলেন, যিনি বিজ্ঞানকে সমাজের কল্যাণে উৎসর্গ করেছিলেন। তার জীবন আমাদের শেখায় যে জ্ঞানকে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। বিজ্ঞানের প্রতি তার অগাধ ভালোবাসা এবং মানবতাকে অগ্রাধিকার দেওয়ার এই নীতি তাকে অমর করে রেখেছে। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখেছেন তা আসলে অনস্বীকার্য। তিনি পদার্থবিজ্ঞান বলো, হচ্ছে তোমার জীববিজ্ঞান বলো বা হচ্ছে তোমার রসায়ন বলো, যেই ক্ষেত্রেই বলো না কেন, অসামান্য ভূমিকা পালন করেছেন। এবং তার এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো কিন্তু বা অবদানগুলো কিন্তু তিনি হচ্ছে জনসাধারণের কাছে হচ্ছে বিনামূল্যে বা হচ্ছে তোমার উৎসর্গ করে দিয়েছিলেন, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, যেটা হচ্ছে অবশ্যই তার উদার মনের একটা বিশাল পরিচয় বহন করে। এবং তিনি হচ্ছে বাঙালি, আমরা বাঙালি জাতি হিসেবে এই জগদীশচন্দ্র বসু যে তিনি যে একজন বাঙালি বিজ্ঞানী, তাকে নিয়ে আমরা অনেক বেশি গর্ববোধ করি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের রচনা নিয়ে আলোচনা। আজকের রচনা ছিল হচ্ছে আমাদের জগদীশচন্দ্র বসু। তো আশা করছি এই সকল পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা খুব সুন্দর করে খাতায় গুছিয়ে লিখতে পারো, অবশ্যই একটা ভালো মার্ক আনতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।